সুপ্রিয় ভাই ও বোনেরা, অনার্স তৃতীয় বর্ষের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন গ বিভাগের জন্য কি কেইলির উপপাদ্যটা বর্ণনা ও প্রমাণ করতে হবে। এইটাকে আমরা বলতে পারি যে এই যে কোশ্চেন কেইলির উপপাদ্য বর্ণনা প্রমাণ, এই কোশ্চেনটা একটু ঘুরাইয়া আসতে পারে যে প্রত্যেক সসীম গ্রুপ একটি বিন্যাস গ্রুপের সমচিত্রণ। তাহলে কিভাবে আসতে পারে কেইলির উপপাদ্যের পরিবর্তে প্রত্যেক সসীম গ্রুপ একটি বিন্যাস গ্রুপের সমচিত্রণ, এভাবে কি করতে পারে আসতে পারে। তো একটা গ্রুপ কেইলির উপপাদ্য মানে যদি কোনো সব গ্রুপের সমচিত্রণ হতে হয় তাহলে এটাকে কি কি শর্ত পালন করতে হবে, সেটা হলো যে এটা একক হতে হবে, একক হতে হবে, সার্বিক হতে হবে, তারপর কি গ্রুপ গঠন করতে হবে, তারপর কি একক হতে হবে, এক হতে হবে, সার্বিক হতে হবে, আর কি সমচিত্রণ। এই সকল শর্তগুলো যদি পূর্ণ করে তাহলে সেটা কেইলির উপপাদ্য হবে, কিংবা আমরা বলতে পারি সসীম গ্রুপ একটি বিন্যাস গ্রুপের সমচিত্রণ হতে হবে, মানে হবে আর কি, সমচিত্রণ গ্রুপ হবে। তাহলে সরাসরি আমরা একটু প্রমাণে চলে যাই, লিখি বর্ণনা। আমরা যেটা এটার পরিবর্তে যে কোশ্চেনটা আসছে সেটাই সরাসরি আমরা লিখতে পারি যে প্রত্যেক সসীম গ্রুপ একটি বিন্যাস গ্রুপের সাথে সমচিত্রণ। তাই আমরা বলতে পারি কি প্রত্যেক সসীম গ্রুপ একটি বিন্যাস গ্রুপের সাথে সমচিত্রণ। এভাবে আসতে পারে প্রশ্নটা, এভাবে আসতে পারে। আমাদের এই সকল শর্তগুলো যদি পূরণ করে, যে একক সার্বিক, তারপরে যদি গ্রুপ গঠন করে আবার একক সার্বিক, আর যদি সমচিত্রণ হয়, তাহলে অবশ্যই এটা কি হবে যে প্রত্যেক সসীম গ্রুপ কিসের সাথে, বিন্যাস গ্রুপের সাথে সমচিত্রণ হবে। সেটা আমরা একটু প্রমাণ করব। তাহলে এবার আসি প্রমাণে কি করতে পারি, যে আমরা বলতে পারি যে ধরি এবার হচ্ছে একটা সসীম গ্রুপের কথা বলা হয়েছে। তাহলে জি যদি একটা গ্রুপ হয় তাহলে এর সসীম সংখ্যক উপাদান থাকবে। তাহলে উপাদান a1 এর মান e, এটা আমরা ধরতে পারি a1 a2 a3 ডট ডট an। এটা a এর জি একটা গ্রুপ যদি হয়, এর উপাদান কত সংখ্যক আছে, n সংখ্যক। তাহলে এইটাকে কি করতে পারি, আমরা বলতে পারি যে এটা একটা অসীম প্রত্যেক সসীম গ্রুপ। এখানে এই পর্যন্ত আছে, তাহলে এখানে বলতে পারি এটা কি সসীম গ্রুপ। তাহলে এটা যদি জি একটি সসীম গ্রুপটা কি n সংখ্যক পর্যন্ত আছে, এজন্য এটা কি একটা সসীম গ্রুপ, সেটা আমরা বলতে পারি। এর প্রমাণ যেহেতু হয়েছে, তাহলে যার ক্রম কত সংখ্যক, n সংখ্যক, এবং এর যে একটা উপাদান আছে, প্রথম উপাদান অভেদক, সেটাকে অভেদক ই। তাহলে যার ক্রম হয়েছে n সংখ্যক পর্যন্ত এবং কি অভেদক ই পর্যন্ত। তাহলে এবার আমরা একটু লিখতে পারি যে এখন যার ক্রম n এবং কি অভেদক আছে কি ই পর্যন্ত, এখন জি এর কোন, এবার কি করতে পারি আমরা, জি এর কোন ইচ্ছাধীন ধ্রুবক বা ইচ্ছাধীন উপাদান আমরা কি নিতে পারি, a b c নিতে পারি। তাহলে এখন জি এর কোন ইচ্ছাধীন উপাদান আমরা কি ই ধরে নিতে, বা এখানে এ ধরে নিতে পারি, তো অভেদক ইচ্ছাধীন উপাদান এ ধরে নিতে পারি হলে এফ এ যেন জি গ্রুপ
জি টেন্ডস টু জি, এটুকু কি করতে পারি আমরা বলতে পারি। এটা কার মতে বলতে পারি? এটা বলতে পারি মেরিনের মতে। মেরিনের চিন্তা অনুসারে এটাকে আমরা যদি জি এর কোনো ইচ্ছাধীন উপাদান এ হয় তাহলে এফ এর ইকুয়াল টু জি টেন্ডস টু জি, এটা আমরা বলতে পারি। এবার আসি আমরা অনুচিত্রণটি বিবেচনা করি, যেখানে অনুচিত্রণটি যদি আমরা একটু বিবেচনা করি, যেখানে এফ এ এক্স, এফ এ এখান থেকে মানে এফ এ তো আছে, এর সাথে যদি এক্স চিন্তা করি তাহলে এ এইটুকু সমান যদি এ হয় তাহলে একটা উপাদান এ এক্স মানটা হবে। একটা উপাদান যদি এ হয় তাহলে এখানে যদি এক্স যুক্ত করছি তাহলে অবশ্যই এ এক্স। অনুচিত্রটি বিবেচনা করি যেখানে এফ এ এক্স এটা সমান কি হবে এ এক্স। এবার এটাকে আমরা কি করতে পারি, যে অনুচিত্রটিতে বললাম যে অনুচিত্রটি বিবেচনা করি যেখানে এফ এ x সমান a x, যেখানে x belongs to g, মানে x টা কি g এর একটা উপাদান। g এর যদি একটা উপাদান হয় তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ দিতে পারি। এবার আমরা আসি কি বলছিলাম, একক কিনা কিংবা হচ্ছে যে তারপর হচ্ছে যে সার্বিক কিনা অনুচিত্রণটা কিনা, তাহলে হচ্ছে যে f a অনুচিত্রণটি একক কিনা, এফ এ অনুচিত্রণটি একক কিনা সেটা আমরা কি করব একটু দেখাবো। যদি এফ এ এক্স, যদি এফ এ এক্স সমান এফ এ ওয়াই হয় একক কিনা, তাহলে এফ এ মানে fx এখানে চল চিন্তা করতে পারি, fx সমান যদি fy হয় তাহলে আমরা কি বলতে পারি যে যদি অনুচিত্রণটি fa ইকুয়াল fay হয় তাহলে আমরা বলতে পারি এখানে যেখানে x y দুইটাই কিন্তু g এর কি এলিমেন্ট, এখানে x ও কি g এর এলিমেন্ট, y ও কি g এর একটা এলিমেন্ট হবে। তাহলে এবার আমরা পেতে পারি কি, তাহলে আমরা পাই যে এইখানে যদি f fx হয় তাহলে x আর y ও যদি g এর কি উপাদান হয় তাহলে আমরা লিখতে পারি যে ax ইকুয়াল ax এইটুকু সমান x যদি লিখি fx, এইটুকু সমান কি লিখতে পারি a y, এইটুকু অবশ্যই আমরা লিখতে পারি। এইটুকু যদি লিখতে পারি তখন কি লিখতে পারি, দুই উভয় পক্ষ থেকে a যদি বাদ দেই x ইকুয়াল y, x ইকুয়াল যদি y হয় সুতরাং f a একটি একক শর্ত পূরণ করে অথবা হচ্ছে যে এক। তাহলে কি আমাদের একের শর্তটা কি করলো, এই যে এই সসীম গ্রুপ কি পালন করলো। এরপর আসি আমরা এটা কি সার্বিক কিনা, তাহলে এখানে আমাদের হয়ে যাবে এফ এ অনুচিত্রণটি সার্বিক। এফ এ অনুচিত্রণটি সার্বিক কিনা সেটা আমরা ধরে নেই। তাহলে ধরি জি এক্স হলো মানে জি এর একটা উপাদান এক্স বা এক্স এলিমেন্টস অফ জি, তাহলে এখানে আমাদের উপরে পাইছি কি x কি g এর একটা উপাদান, x যদি g এর একটা উপাদান হয় তাহলে এবার আমরা বলতে পারি কি যে এইখানে আমাদের যে কিসের অনুচিত্রণটি সার্বিক কিনা সেটা আমরা একটু ধরি। a যদি x যদি g এর একটা উপাদান হয়, a ও কিন্তু একটা g এর উপাদান, যেটা আমরা পূর্বে বলছি যে a হলো কি g এর একটা ইচ্ছাধীন উপাদান।
এ যদি জি এর একটা ইচ্ছাধীন উপাদান হয় তাহলে অবশ্যই অবশ্যই এ ইনভার্সও জি এর একটা ইচ্ছাধীন উপাদান। তাহলে এ ইনভার্স তাহলে দুইটা এ ইনভার্স যদি জি এর ভিতরে বিলংস করে, এক্স যদি জি এর ভিতরে বিলংস করে, তাহলে অবশ্যই অবশ্যই দুইটার গুণফল বা দুইটাই কিসের ভিতরে, জি এর ভিতরে বিলং করবে বিদ্যমান। কিভাবে আমরা একটু বুঝি, জি ধরে নিছি যে একটা উপাদান x কিসের জি এর ভিতরে বিলং করে। এখন আমাদের এইখানে ইচ্ছাধীন উপাদান আছে কি a, ইচ্ছাধীন উপাদান আমরা এখানে ধরে নিয়েছিলাম যে a জি এর একটা ইচ্ছাধীন উপাদান। তাহলে a যদি ইচ্ছাধীন উপাদান হয়, a এর বিপরীত উপাদান a ইনভার্স সেও কিন্তু জি এর ভিতরে ইচ্ছা মানে এখানে আমরা একটু বলি যদি a যদি জি এর ভিতরে বিলং করে তাহলে a ইনভার্সও জি এর ভিতরে বিলং করবে। তাহলে a আর কি a ইনভার্স আর কি x দুইটাই যদি জি এর ভিতরে বিলং করে তাহলে a ইনভার্স আর ইনটু x এই দুইটাই কিন্তু জি এর ভিতরে বিলং করবে করবে। এভাবে আমরা লিখতে পারি যে a ইনভার্স ইনটু x belongs to g, এইটাকে আমরা বলতে পারি। তাহলে যেন আমরা কি বলতে পারি যে f এর মান a ইনভার্স ইনটু x। তাহলে f এ কি a ইনভার্স x, f এ x এর পরিবর্তে a ইনভার্স x আমরা বসাতে পারি। এইটুকু যদি পারি তাহলে এটার সাথে একটু চিন্তা করি fx, এটার সাথে যদি আমরা একটু চিন্তা করি তখন আমরা কি বলতে পারি যে a ইনভার্স x, তাহলে এইটুকু সমান সমান যদি x হয়, আবার একটু ভালো করে বুঝেন, f a x সমান সমান যদি x হয় তাহলে হচ্ছে যে f a x এইটুকু সমান সমান আপনারা কি বসাতে পারেন, f এর সাথে তুলনা করেন, এইখানে f এ x পুরোটার মান কিন্তু ছিল x। এবার এইটুকুর সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি তখন কি দাঁড়ায় আমাদের, যেন f এ a ইনভার্স x, তো a ইনভার্স x যদি হয় তখন হবে কি এটুকু a ইনভার্স x, এটুকু আমরা বলতে পারি a ইনভার্স x, এটুকু কি করতে পারি। আচ্ছা আমরা ব্র্যাকেটটা পরে দিই তাহলে আরো ভালো করে বুঝবেন, একটু দুই লাইন করি a ইনভার্স x। তাহলে fx এর জন্য x আর কি এখানে a ছিল, এই পূর্ববর্তী a ছিল, এটা বসিয়েছি, x এর পরিবর্তে এখানে x ছিল কিন্তু আর x এর পরিবর্তে a ইনভার্স x বসাইছি, এখানে a ছিল, এটা এখানে বসা গেছে। এবার আমরা একটু ক্যালকুলেশন করি কি a ইনভার্স ইনটু x, এইটুকুর মান কত হয়, a ইনভার্স এইটুকুর মান হয় e ইনটু x, এইটুকুর মান হয় শুধু x। তাহলে আমরা এখানে দেখলাম কি যে অনুচিত্রণটি সার্বিক, সুতরাং বলা যায় কি, সুতরাং f a এটা কি সার্বিক, f এর সার্বিক, এটুকু কিন্তু বলা যায়, এটুকু আমাদের বলা যায়। এরপরে আমরা প্রমাণ করব কি সার্বিকের প্রমাণ হয়ে গেল। এবার এটা কি গ্রুপ গঠন করে কিনা, তাহলে গ্রুপ গঠন করতে হলে আমাদের কি কি বৈশিষ্ট্য পালন করতে হয় মনে আছে, আবদ্ধতা বিধি, তারপরে কি একটা সেট যদি গ্রুপ গঠন করতে হয় তাহলে আমাদের যে সকল শর্ত, চারটা শর্ত পালন করতে হয়, কি কি, আবদ্ধতা বিধি, অবেধকের অস্তিত্ব বিধি, বিপরীতকের অস্তিত্ব বিধি, তারপর কি সংযোজন বিধি, এই সবগুলো কি করতে হবে, পালন করতে হবে। তাহলে এই পর্যন্ত একটা অংশ হয়েছে কিন্তু আমাদের, এবার আসে কি এটা গ্রুপ গঠন কিনা, আবদ্ধতা বিধি, সংযোজন বিধি, অবেধকের অস্তিত্ব বিধি, বিপরীতকের অস্তিত্ব বিধি, চারটা শর্ত যদি এটা পূরণ করে তাহলে অবশ্যই এটা কি সসীম গ্রুপ বিন্যাস একটি সমচিত্রণ হবে, মানে ওই পরবর্তী আরো দুইটা যদি পূরণ করে তাহলে আমাদের এইখানে যে একটা সেট গ্রুপ গঠন করে কিনা সেই যে চারটা আমাদের শর্ত আছে, শর্তগুলো কি কি আমরা একটু এক নিমিষে দেখি। আমরা একটু ধরেন যে একটা সেট আছে, সেটা যদি আমাদের এইখানে গ্রুপ গঠন করে কিনা সেটা চিন্তা করার জন্য, যেমন কি প্রথমে আসি আমরা হচ্ছে যে আবদ্ধতা বিধি যদি একটা উপাদান a হয় তখন a আর একটা উপাদান
যদি বি হয়, এটা যদি জি এর ভিতরে বিলং করে, তাহলে অবশ্যই আবদ্ধতা বিধি অনুসারে এ বি ও জি এর ভিতরে বিলং করবে। আবার বুঝেন, চারটা শর্ত আছে: আবদ্ধতা বিধি, সংযোজন বিধি, অবদায়িক অস্তিত্ব বিধি, বিপরীত অস্তিত্ব বিধি। এ আর বি যদি জি এর ভিতরে বিলং করে বা জি এর দুটো উপাদান যদি এ বি হয়, তাহলে এ বি এর গুণফল অবশ্যই কি জি এর ভিতরে বিলং করবে। আর কি আসে, যদি আমাদের তিনটা উপাদান এ বি সি কি জি এর তিনটা উপাদান হয়, তাহলে এ বি, নিচে দেখি আমরা একটু, তাহলে এ বি ইনটু সি ইকুয়াল এ বি ইনটু সি। এই শর্তটা কি করতে হবে, সংযোজন বিধি অবশ্যই করে এটা মেনে চলবে। আবার এটা তো শর্ত 1, এটা হবে শর্ত 2। 3 নম্বর শর্ত কি, অভেদকের অস্তিত্ব বিধি। তাহলে অভেদক অস্তিত্ব বিধি, অভেদক মানে ই এর সাথে যদি কোনো উপাদান আমাদের এখানে থাকে, যেমন ই দেয়ার এক্সিস্ট ই, যদি কিসের ভিতরে, জি এর ভিতরে যদি বিলং করে, তাহলে যে কোনো একটা উপাদান এ, এটাকে আমরা কি করতে পারি, ধরতে পারি এর সাথে অপারেটর ই নিলাম জি ইনটু এর সাথে অপারেটর এ নিলাম, এটার সমান এ অবশ্যই হবে। তাহলে ই যদি জি এর একটা উপাদান হয়, তাহলে এ স্টারিক ই ইকুয়াল ই স্টারিক এ ইকুয়াল এ হবে। এটা মাস্ট, এটা হচ্ছে আমাদের অভেদক অস্তিত্ব বিধি। আর বিপরীতকের অস্তিত্ব বিধিটা কি সেটা আমরা একটু জানি। বিপরীতকের অস্তিত্ব বিধি যদি এ যে কোনো একটা উপাদান হলো যেটা কিসের উপর, জি এর ভিতরে বিলং করবে, তাহলে এ যদি জি এর ভিতরে বিলং করে, এ ইনভার্সও কি জি এর ভিতরে বিলং করবে। যদি এ ইনভার্সও জি এর ভিতরে বিলং করে, তখন আমরা বলতে পারি কি এ ইনটু এ ইনভার্স ইকুয়াল এ ইনভার্স ইনটু এ। এইটার সমান মানটা কি হবে, অভেদ হবে, এর মান হবে অভেদ। তাহলে এটা কি বিপরীতকের অস্তিত্ব বিধি। তাহলে আমরা এই শর্তটা পূরণ বলতে পারি যে a belongs to যদি g হয়, তাহলে অবশ্যই a inverse belongs to g হবে। তাহলে a inverse into a equal a inverse into a, এটা সমান a হবে, এটা মাস্ট বি। তাহলে এইগুলাই একে একে আমরা একটু প্রমাণ করব। তাহলে প্রথমে আসি সংযোজন, প্রথমে আসি আবদ্ধতা বিধিতে। আবদ্ধতা বিধি, আবদ্ধতা বিধি অনুসারে আমরা জানি কি a আর b যদি g এর দুটো উপাদান হয়, তাহলে অবশ্যই a আর b এর গুণফল কি g এর এলিমেন্ট বা g এর ভিতরে বিলং করে। a যদি g এর একটা এলিমেন্ট হয়, b যদি g এর একটা এলিমেন্ট হয়, তাহলে অবশ্যই মাস্ট বি a আর b এর গুণফল g এর একটা উপাদান হবে। এটা আমরা আবদ্ধতা বিধির শর্ত অনুসারে আমরা জানি। এবার আমরা কি করতে হবে, ধরি কি দুটো উপাদান ধরবো, f a আর কি f a একটা উপাদান ধরছি, f b আর একটা উপাদান ধরছি, যা কিসের ভিতরে, যা g প্রাইমের ভিতরে বিলং করে। g প্রাইমের ভিতরে যদি বিলং করে, আর যেখানে a b, যেখানে ab belongs to g, ab কি g এর দুইটা উপাদান, ab যদি দুইটা উপাদান হয়, তখন এবার আমরা লিখতে পারি যে f a আর কি f b, এইটার সাথে যদি আমরা একটু x গুণ করি, তখন এখানে আমরা f এটাকে রাইখা দেই, f b এর সাথে f b এর সাথে আমরা x টাকে নিতে পারি। এটা যখন আমরা একটা আলাদা করলাম, তখন আমরা একটু এখানে বলতে পারি f এটা থাকুক fbx এইটুকু সমান আমরা bx লিখতে পারি। তাহলে পূর্বের যে অঙ্কটা করছিলাম সেটা অনুসারে। তাহলে এবার এইখানে fabx এইটুকু সমান আমরা লিখতে পারি কি abx, এইটুকু আমরা লিখতে fabx, এটা আমরা লিখতে পারি। এবার এটাকে আমরা সংযোজন বিধি অনুসারে ab into x, সংযোজন বিধি অনুসারে সংযোজন বিধি
সংযোজন বিধি অনুসারে AVX এটা আমরা লিখতে পারি। এবার পরবর্তীতে আসি যে AVX এটা কি কার মান FA FB x সমান A B X এটুকু আমরা লিখতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, বা এইখানে যেহেতু AB আছে AB এর সাথে আমরা একটা F নিয়ে আসি, F নিয়ে আসতে পারি। পরবর্তী লাইনে এটা কিন্তু নিচের লাইন, সরি FA FB FA FB ইনটু x এইটুকু সমান সমান এটাকে FAB ইনটু x এটা আমরা লিখতে পারি। এইটুকু যদি আমরা লিখতে পারি যেখানে x belongs to G, x কার উপাদান G এর উপাদান, f যদি এখানে আমাদের G এর উপাদান হয় তাহলে উভয় পক্ষকে হতে আমরা কি করতে পারি a বাদ দিয়ে দিতে পারি, যেমন কি FA FB এইটুকু সমান সমান FA FB এইটুকু সমান সমান x বাদ দিয়ে দিলে FAB এটুকু কিন্তু লেখা যায়। এটুকু যদি লেখা যায় এর পরবর্তী লাইনে আমরা এটাকে আরেকটু ক্যালকুলেশন করব, তবে এখানে আমাদের হয়েছে যে এটা আগে 1 নং সমীকরণ, এবার কি আমরা 2 নং সমীকরণ দিতে পারি। তাহলে আমরা কি করতে পারি, আর যেখানে FA FB belongs to G prime, কিন্তু এটা G prime এর দুইটা এলিমেন্ট, G prime এর যদি দুইটা এলিমেন্ট হয় কি এখানে A B আর AB belongs to কিন্তু AB কিন্তু G এর দুইটা উপাদান, AB যদি 2 এর উপাদান হয় তাহলে FB এটা হচ্ছে G এর উপাদান। সুতরাং F বা হচ্ছে এখানে কিন্তু আমাদের G প্রাইম কি আবদ্ধতা বিধি মেনে, তাহলে কি বুঝলাম যে G প্রাইমটা কি আবদ্ধতা বিধি আমাদের এখানে মেনে চলবে। আর যেহেতু FA F প্রাইম হইছে G এর দুইটা এলিমেন্ট, আর কি FA FB ও কিন্তু G এর কি এলিমেন্ট, এটা এখানে আমাদের না রাখলেও হয়, এটা আমরা জানি অলরেডি। আবদ্ধতা বিধি আমাদের এখানে শেষ, কিন্তু এবার আসবো আমরা সংযোজন বিধিতে। সংযোজন বিধি এটা কিন্তু গ্রুপের এই অংশ, সংযোজন বিধি অনুসারে আমরা জানি কি, যদি A B C যদি G এর তিনটা এলিমেন্ট হয় তাহলে অবশ্যই AB এর সাথে C ইকুয়াল A B C, এই যে উপাদানগুলো অবশ্যই সমান হতে হবে। আমরা তাহলে একটু দেখি যে ধরি কি F A F B F C F A F B F C এই যে তিনটা উপাদান, এই তিনটা উপাদান G এর G প্রাইম এর এলিমেন্ট বা G প্রাইম এর ভিতরে বিলং করে, যেখানে A B C এগুলো কিন্তু আবার G এর ভিতরে বিলং করে, যদি G এর ভিতরে বিলং করে তাহলে আমরা বলতে পারি কি F A F B F C এই দুটোর গুণন F C এর সাথে এইটুকু সমান সমান আমরা একটু ক্যালকুলেশন করে নেই, F A F B এটা একসাথে লিখতে পারি F A B এর সাথে F C এটুকু কিন্তু আমরা লিখতে পারি। এইটুকু সমান সমান আমরা এবার একটু আসি যে F এটুকু A ধরি এটুকু B ধরি, তাহলে F A B এর সাথে C এটা কিন্তু আমাদের লেখা যায়। এবার আমরা AB তো এখানে আছে, AB টাকে আমরা একটু সংযোজন বিধি মতে A B C এটুকু লিখতে পারি। এবার প্রত্যেকটাকে ফাংশন F A
এফ বি এফ সি ফাংশন ফিরে দিতে পারি, তাহলে এফ এ এফ বি এফ সি সমান এফ এ এফ বি এফ সি। এটা যদি হয় তাহলে অবশ্যই বলতে পারি সুতরাং জি প্রাইম সংযোজন বিধি মেনে চলে, সংযোজন বিধি মেনে। তাহলে কি বুঝলাম যে জি প্রাইমটা কি সংযোজন বিধি মেনে চলে। এবার আসি কি এককের অস্তিত্ব বিধি, মানে এককের অস্তিত্ব বিধি আর বিপরীত একের অস্তিত্ব বিধি, এই দুটো মেনে চলে কিনা, তাহলে তো এটা গ্রুপ গঠন করবে। তাহলে আমরা বলতে পারি অভেদকের অস্তিত্ব বিধি অনুসারে অভেদক এর অস্তিত্ব বিধি এর অভেদকের অস্তিত্ব বিধি এটা মেনে চলবে কিনা, যেহেতু জি বলতে পারি কি যে অভেদকের অস্তিত্ব বিধি যেহেতু আমাদের এখানে যে জিটা আছে সেটা কি উপাদান মেনে চলছে, সেটা হচ্ছে অভেদকের অস্তিত্ব বিধি, মানে সংযোজন বিধি মেনে চলছে। তারপরে হয়েছে যে আমাদের যে আবদ্ধ বিধি সবগুলো একটু মেনে চলছে, যেহেতু জি আচ্ছা যেহেতু জি এর অভেদক ধরছিলাম কি ধরছিলাম, কিন্তু জি এর অভেদক, যেহেতু জি এর অভেদক কিন্তু আমাদের ই, যদি জি এর অভেদক ই হয়, কারণ এফ ইও কিন্তু তাহলে কিসের ভিতরে, জি প্রাইমের ভিতরে বিলং করবে। এখন আমরা বলতে পারি কি এফ এর মান জি প্রাইম, এফ এর মান কিন্তু এখন আমাদের এখানে জি প্রাইম এর, এফ এর মান জি প্রাইম এর জন্য কি বলা যায় যে এফ ই মানে ই ইনটু এ, ই এ আর এ ই, এটুকু সমান কি লেখা যায় ই এ। তাহলে হচ্ছে যে এফ এ জি প্রাইমের জন্য ই ইনটু এইটুকু সমান মানে এফ এইটুকু সমান এফ এ বা ই এ, এফ ই এইটুকু কিন্তু লেখা যায়। এটুকু যদি আমাদের লেখা যায় যে এফ এর জি প্রাইমের জন্য এটুকু আমরা লিখতে পারি, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, ই এর সাথে যাই গুণ করে না কেন এফ এই হয়, তাহলে এটাকে আমরা কয় নাম্বার, এটাকে আমরা কয় নাম্বার, 2 নাম্বার দিছি, 3 নাম্বার দিয়ে দিই, 3 নাম্বার সমীকরণ দিতে পারি। তাহলে এবং এখানে দেখছিলাম কি ই এ, কিন্তু এখানে ধরবো আবার আছে এ ই, এই দুটোকে যদি ধরি আমরা একটু, এখন এফ একই থাকবে জি প্রাইম এর জন্য এফ ই সমান এ ই, এটাকে সমান কি আমরা এ লিখতে পারি, এটাকে আমরা 4 নং সমীকরণ দিয়ে প্রকাশ করতে পারি। এটুকু যদি আমাদের এখানে 4 নং সমীকরণ হয়, সুতরাং জি প্রাইম এর দুটো কিন্তু সমান হয়েছে, জি প্রাইম এর অভেদক উপাদান, জি প্রাইম এর অভেদক উপাদান ই, এটা কিন্তু আমরা বলতে পারি। তাহলে এটা কিন্তু অবশ্যই অভেদকের অস্তিত্ব বিধি মানছে। এবার কি বিপরীতকের অস্তিত্ব বিধি মানে কিনা সেটা আমরা একটু দেখব। বিপরীতকের অস্তিত্ব বিধি ধরবে না যদিও, তাহলে আমি একটু পুছে নেই, সাথে সাথে লিখে ফেলবেন, তারপর এসে যে মিলাবেন, অবশ্যই আমাদের এটা কিন্তু সমাধান হবে বিপরীতকের। আচ্ছা, বিপরীতকের অস্তিত্ব বিধি সম্পর্কে আমাদের মনে হয় আইডিয়া আছে। যদি এ একটা জি এর এলিমেন্ট হয়, তাহলে এ ইনভার্সও কিসের জি এর একটা এলিমেন্ট হবে, তাহলে এ ইনটু এ ইনভার্স এইটুকুর মান, এ ইনটু এ ইনভার্স এইটুকুর মান কিন্তু আমাদের 1 হবে। আমরা একটু দেখি, একে একে একটু প্রমাণ করি।
যে বিপরীতকের অস্তিত্ব বিধি, এখানে অনেক পরিবর্তে ইও হয়, আর ই এর মান কিন্তু আমাদের 1, ই ইকুয়াল 1। ওকে, তাহলে আমরা একটু বিপরীতকের অস্তিত্ব বিধিটা একটু দেখি। যদি a belongs to g হয়, যদি a g এর একটা উপাদান হয়, তবে যদি a g এর একটা উপাদান হয়, তবে a ইনভার্সও কিন্তু g এর একটা উপাদান। ইচ্ছাধীন উপাদান বলছিলাম, যদি a একটা g এর একটা উপাদান হয়, তাহলে মাস্ট বি a ইনভার্সও কি g এর একটা উপাদান। যদি a ইনভার্সও যদি g এর উপাদান হয়, তাহলে আমরা বলতে পারি, ফলে f কি একটা ফাংশন, তাহলে f a বা f ইনভার্স a এটা কিসের, এটা কিন্তু g প্রাইমের একটা, বা হচ্ছে যে g এর একটা, g প্রাইমের একটা এলিমেন্ট হবে কি f a ইনভার্স। f a ইনভার্স যদি g এর একটা উপাদান হয়, তাহলে আমরা একটু বলতে পারি কি হয়, এখন আমরা জানি কি f a এর মান f a ইনভার্স, f a ইনটু f a ইনভার্স এটুকু সমান বলা যায় যে f a ইনভার্স, f a ইনভার্স এটুকু সমান a ইনভার্স সমান a ইনভার্স a সমান f e, a ইনভার্স a এটুকু সমান e, এটা আমরা জানি। এটাকে আমরা 5 নম্বর সমীকরণ দিয়ে দেই। আবার বা একই ভাবে আমরা কি করতে পারি, বলতে পারি f a ছিল এর বিপরীত ইনভার্স a, এইটুকু সমান বলা যায় যে কি a ইনভার্স a, এইটুকুর মান f e, f e 6 নম্বর সমীকরণ বলতে পারি। সুতরাং f a ইনভার্স, f a ইনভার্স ইকুয়াল f a ইনভার্স f a এটুকু সমান আমাদের অভেদ্য e কে কিন্তু আমরা বলতে পারি। সুতরাং f a বিপরীতের অস্তিত্ব বিধি মেনে, আচ্ছা আমাদের বাকি যে তিনটা শর্ত আছে, যেমন হচ্ছে যে অনুচিত্রণ 1 তারপরে হচ্ছে সার্বিক, এই তিনটা শর্ত যদি পূরণ করে তাহলে অবশ্যই এটাকে বলতে পারবো এটা একটা কি, এটা এই যে সসীম গ্রুপ এর বিন্যাস অবশ্যই সমচিত্রণ। তাহলে আমরা এখানে বলতে পারি, এখন কি করতে পারি, ধরতে পারি, ধরি কি পাই যেন g tends to g prime, চিত্রটি পাই a সমান n, এইটুকু কি করতে পারি, বলতে পারি, যেখানে এটা কি g এর একটা এলিমেন্ট। a যদি g এর এলিমেন্ট দ্বারা সংজ্ঞায়িত হয়, এর দ্বারা যদি g সংজ্ঞায়িত হয়, তাহলে পাই অনুচিত্রণ হবে কিনা সেটা আমরা একটু দেখি। এইখানে আমাদের পাই ab যদি দুইটা উপাদান হয়, তাহলে এইখানে আমরা বলছি যে ধরে নিয়েছি কি পাই a সমান f a, তাহলে এইখানে সমান আমরা f a b, এটা আমরা ধরে নিতে পারি, যেখানে কি a b belongs to g, a b g এর ভিতরে কি করবে, বিলং করে, বা a b g এর দুইটা উপাদান। এইটা যদি দুইটা উপাদান হয়, তাহলে আমরা অবশ্যই দুটাকে f a f b এই দুটাকে আমরা আলাদা করতে পারবো, কারণ আমরা জানি কি যে f a b সমান আমরা f a f b, এটা আমরা জানি, বা এটা সমান আমরা এটা লিখতে পারি f b, এই মতে আমাদের লেখা যায়। তাহলে f এর পরিবর্তে আমরা কি বসাতে পারি, বাইরে বসাতে পারি f a বাই b, এই দুটো সমান, এই দুটো যদি সমান হয় তাহলে অবশ্যই এটা কি অনুচিত্রণ, মানে পাইটা একটা কি অনুচিত্রণ, এটাকে দেখা যাবে। এবার বাকি যে দুটো আছে একক আর সার্বিক, তাহলে পাই একক
এটা আমরা একটু প্রমাণ করব। তাহলে কি ধরি, ধরতে পারি কি পাই এ, এটা সমান সমান পাই বি, পাই এর সমান সমান পাই বি, এইটুকু যদি ধরতে পারি পাই এর পরিবর্তে এ আনতে পারি, মানে পাই এর পরিবর্তে এফ আনতে পারি, পাই এর পরিবর্তে এফ বি আনতে পারি। এবার এরপরে আমরা কি করতে পারি, উভয় পক্ষে এক্স গুণ করতে পারি, এফ এ এক্স আনতে পারি, এখানে আমরা এফ বি এক্স আনতে পারি। এবার উভয় পক্ষ থেকে আমরা কি করতে পারি, এক্স এক্স ডান বর্জন বিধানের মধ্যে আমরা এক্স এক্স বাদ দিতে পারি, তাহলে a ইজ ইকুয়াল বি। তাহলে একটা উপাদান সমান আরেকটা উপাদান যদি হয় তাহলে অবশ্যই এটা একটা কি একক শর্ত পূরণ করে। আর কি আছে আমাদের সার্বিক, দেখি যদি সার্বিকটা পূরণ করে তাহলে অবশ্যই এটা হবে কি কেইলির উপপাদ্য, এবং এর যে কি একটি বিন্যাস গ্রুপ অবশ্যই সমচিত্রণ হবে, প্রত্যেক সসীম গ্রুপের বিন্যাস একটি অবশ্যই সমচিত্রণ হবে। তাহলে পাই সার্বিক, পাই যদি আমাদের এখানে সার্বিক হয় তাহলে কি করতে পারি, ধরতে পারি, ধরি যে এফ এ এটা কিসের ভিতরে বিলং করবে, জি এর ভিতরে বিলং করবে। তাহলে এফ এ যদি জি এর ভিতরে বিলং করে তাহলে আবার এখানে কিন্তু এটা কিন্তু জি এ মানে এ জি এর ভিতরে বিদ্যমান, আর এফ এ জি প্রাইম এর ভিতরে বিদ্যমান। যদি এ যদি জি এর ভিতরে বিদ্যমান হয়, যেন কি বলতে পারি, পাই অফ এ এইটা সমান সমান এফ অফ এ, পাই অফ এ সমান সমান এফ এ হয়। আর কি আমরা পূর্বেই নির্ণয় করেছিলাম যে পাই একটি কি সমচিত্রণ, সুতরাং জি সর্বসম জি প্রাইম। তাহলে এটা কি সার্বিক হলো। সুতরাং প্রত্যেক সসীম গ্রুপ একটি বিন্যাস গ্রুপের সাথে, প্রত্যেক সসীম গ্রুপ একটি বিন্যাস গ্রুপের সাথে সমচিত্রণ। আর এইটাই হলো কি কেইলির উপপাদ্য, অথবা এটাকে ঘুরে আসতে পারে প্রত্যেক সসীম গ্রুপ একটি বিন্যাস গ্রুপের সাথে সমচিত্রণ কিনা সেটা প্রমাণ করতে হবে। এরপরও যদি না বুঝেন অবশ্যই প্রশ্ন করবেন। ধন্যবাদ সকলকে।